ইনঅর্গানিক কেমিস্ট্রিতে একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে পি ব্লক, যেটা সবারই কিন্তু কঠিন লাগে বা এনসিআরটি হয়তো পড়েন না, সেই জন্য একটা কঠিন লাগে। কিন্তু এই পি ব্লকের মধ্যে কিছু কিছু টপিক আছে যেটাকেও কিন্তু মন দিয়ে ভালো করে কনসেপ্টটা বুঝলে 20-30% পি ব্লক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 13, 14, 15, 16 এবং 17 গ্রুপ, এই গ্রুপগুলোর মধ্যে একটা বেসিক কিছু কিছু জায়গা আছে, সেটা কিন্তু বুঝলে কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার। যেমন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক আমি সংক্ষেপে খুব সুন্দর করে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কনসেপ্টটা কি। মাঝপথে দেখে বন্ধ করে দিলে কিন্তু লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু বোঝা যাবে না কনসেপ্টটা। সুতরাং খুবই সোজা ভাষায় একদম পুরো বাংলাতে সুন্দর করে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা গ্রুপ 13-এ লাগবে, গ্রুপ 14-এ লাগবে, গ্রুপ 15-এ লাগবে, সব জায়গায় লাগবে, সেটার নাম কি ইনার্ট পেয়ার এফেক্ট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকে দেখলে বুঝতে পারবে। তো শুরু করছি, এবং যারা নতুন দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো সবার প্রথমে আমরা ইনার্ট পেয়ার এফেক্টটা কি, ইনার্ট পেয়ার এফেক্ট এটা কি জিনিস, খুবই অনেকে বোঝে না বা ক্লিয়ার থাকে না কনসেপ্ট। তো এটা দেখলে 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, গ্যারান্টি, লাস্ট পর্যন্ত দেখলে। তো আমি এক গ্রুপ 13-এর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, পুরো লাইভ দেখাচ্ছি, পুরো প্রুফ। গ্রুপ 13 কী কী থাকে? গ্রুপ 13-এর মধ্যে বোরন থাকে, অ্যালুমিনিয়াম থাকে, গ্যালিয়াম থাকে, ইন্ডিয়াম থাকে এবং থ্যালিয়াম থাকে। এই কটা এলিমেন্ট আমাদের থাকে গ্রুপ 13-এ। তাহলে এই গ্রুপ 13-এর মধ্যে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, এখানে নোবেল গ্যাস থাকে কোনো NOBLE নোবেল গ্যাস, এখানে কোনো একটা নোবেল গ্যাস থাকে। তারপরে আউটার শেলের ইলেকট্রন বিন্যাসটা কি হয়? 2s1 আর কি হয়? 2p1, সরি এটা 2 ns2 np1। ঠিক একইভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে কোনো একটা নোবেল গ্যাস পড়বে, কোনো একটা নোবেল গ্যাস আছে, সংক্ষেপে দিলাম নোবেল গ্যাস, NG নোবেল গ্যাস, কোনো একটা নোবেল গ্যাস পড়বে, এবং এটা কি হবে? 3s2 এবং 3p1, এটা কি 3p1। গ্যালিয়ামের ক্ষেত্রে কি হবে? গ্যালিয়ামের ক্ষেত্রে এখানে কোনো একটা নোবেল গ্যাস আছে, এখানে কি কোনো একটা নোবেল গ্যাস, এবং নোবেল গ্যাস এখানে কিছু একটা আছে, তাহলে এখানে কি চলে আসবে? আমরা কি পাবো? 4s2, এবং এখানে কি হবে? 4p1। আর এখানটায় চলে আসবে কি আমাদের 3d। আর ইন্ডিয়ামের ক্ষেত্রে যেটা পাবো, কোনো একটা নোবেল গ্যাস, এখানে NG, কোনো একটা নোবেল গ্যাস থাকবে, এবং 4d। এই 3dর পরে কি আসবে? 4d। আর 4s এর পরে কি আসবে? 5s। আর 4pর পরে কি আসবে? 5p। খতম। থ্যালিয়ামের ক্ষেত্রে কি হবে? এখানেও কোনো একটা নোবেল গ্যাস আসবে, কোনো একটা নোবেল গ্যাস আসবে, এবং এখানে কে কে আসবে? 5d। আর কে আসবে? 4f। আর কে আসবে? 6s2, 6p1। তাহলে এই হলো ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা কি কি পেলাম? 2s2 np, ns2 np1, 3s2। এবার আমাদের কি হচ্ছে? আমরা এখানে এবার একটুখানি একটা জিনিস দেখব। এই যে 3s2 বা এই 5d, 4f, 6s2, অ্যাকচুয়ালি এই 6s2 মানে কি? 6s2 সাপোজ এটার মানে কি? 6s2। এখানে 6টাকে কি বলে? এই 6টাকে বলা হয় কি? শেল নাম্বার। ক্লিয়ার? এসটাকে কি বলে? অরবিটাল নাম্বার, এস অরবিটাল। দুইটাকে কি বলে? ইলেকট্রন নাম্বার। ক্লিয়ার? এটা জানতে হবে। সেই জন্য তো বলি এই যে লাস্ট, আমরা বলি কি 6s2টাকে কি বলবো? লাস্ট
লাস্ট এগুলোর মধ্যে লাস্ট 5D 4 5D 4 নম্বর সেল, 5 নম্বর সেল এবং 6 নম্বর সেল। তাহলে লাস্ট সেলে দুটো ইলেকট্রন রয়েছে, যেটাকে আমরা কি বলি আউটার সেল। এই যে আউটার মানে কেন, বাইরে থাকে। তাহলে এটা আমাদের একটু জানতে হবে। এই যে এইটুকু জানলে, সেল মানে হচ্ছে নাম্বারগুলো, যে নাম্বার কক্ষপথগুলো এরকম একটা রাউন্ড মারবো, এন এর মান 1, মানে এই যে 1, এরকম মারলাম 2, 2, এরকম মারলাম 3, তাহলে এটা 1 2 3, 4টে রাউন্ড মারলাম 4। এই যে এইগুলো এই সেল নাম্বার, এই যে রাউন্ডগুলো হচ্ছে সেল। তো এবার এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, এখানে ছিল 2s 2p, 3s 3p, তারপরে 3 নম্বরে গ্যালিয়ামের ক্ষেত্রে দেখলাম যে 3D চলে এসছে একটা, কিন্তু আরও যত নিচে নামছি 4D চলে আসলো, ডি বাড়ছে কিন্তু। আবার যত নিচে নামলাম 5D চলে আসলো, এফ চলে আসলো। তাহলে ডি এবং এফ ইলেকট্রনের সংখ্যা, এখানে তো কোনো না কোনো ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে এটা বুঝতে পারলাম যে উপর থেকে নিচে নামলে ডাউন দ্য গ্রুপ, তাহলে ডাউন দ্য গ্রুপ যদি নামি, তাহলে কি হচ্ছে, ডাউন দ্য গ্রুপ যদি নামা হয়, এই যে ডাউন দ্য গ্রুপ, এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা এটা বুঝতে পারলাম ডাউন দ্য গ্রুপ, ঠিক আছে, ডাউন দ্য গ্রুপ, এই যে ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপে কি হচ্ছে, তার মানে উপর থেকে নিচে নামলে, উপর থেকে যদি নিচে নামা হয়, যত নিচে নামছি তত কি হচ্ছে, আমার এখানে কিন্তু কোনো ডি নেই, তাহলে উপর থেকে যত নিচে নামছি, এই যে ডি চলে এসছে, ডি বাড়লো, ডি ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, সেল নাম্বার বাড়ছে। এই যে সেল নাম্বার 3 ছিল, সেল নাম্বার 4 হলো, তারপরে 5 হলো, তাহলে উপর থেকে নিচে নামলে সেল নাম্বারটা বাড়ছে। সেল নাম্বার বাড়ার সাথে সাথে ডি এবং এফ ইলেকট্রনগুলো, এগুলো অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, তাহলে এই ডি এফ ইলেকট্রনের সংখ্যাটাও কিন্তু বাড়ছে। উপরে তো কোনো জায়গায় ডিএফ নেই, তাহলে যত ডাউন দ্য গ্রুপ, যত নিচের দিকে নামছি, তত কিন্তু আমার ডি এর ইলেকট্রনের সংখ্যা এবং এফ ইলেকট্রনের সংখ্যা, এফ অরবিটাল ইলেকট্রনের সংখ্যা কিন্তু বাড়ছে। এটা আমরা এখান থেকে বুঝতে পারছি, কারণ যত নিচের দিকে নামছি। তাহলে আমরা কি লিখতে পারি, তারে আমরা এটাকে বলতে পারি ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ বরাবর কি হচ্ছে, ইনার সেল। আচ্ছা, ইনার সেল মানে কি, সুন্দর করে বুঝতে হবে। একটা হোয়াট ইজ ইনার সেল, ইনার সেল অ্যান্ড আউটার সেল। তাহলে আমি এখানে ইনার সেল বলতে যত ডাউন দ্য গ্রুপে যাচ্ছি, তত কিন্তু আমার ইনার সেল, তাহলে এটাকে আমরা কি হয়, এস, আমাদের কি হয় যে এখানে 1s হয়, প্রথমে 1s 2s 2p 3s 3p 3d, তাহলে এই যে ডি, ডি 4d 5d 5f 6s 6, মানে 1 2 3 4 5 6, এই যে 6টা কি বাইরে থাকে, এই যে 6s, এই যে 6, 1 2 3 4 5, তারপরে 6টা যে বাইরে আছে 6s, তাহলে এই সেলটা 6 নম্বর, এই 6 নম্বর সেলটাকে কি বলবো, 6sটাকে প্রথমে বলে দেবো যে এটা 4,5, এখানে 4, এই যে 1 2 3 4 5, তাহলে এই যে 5d 4f, তাহলে এই যে 5d 4f, এটাকে আমরা কি বলবো, ভেতরে আছে, ভেতরে আছে 1 2 3 4 5 6, তাহলে এটাকে বলবো ইনার সেল, ইনার সেল ভেতরে আছে, তাই SHELL, ইনার সেল। এবং 6sটাকে কি বলবো, আউটার সেল, আউটার সেল, এই যে বাইরে আছে 6s, এই যে 1 2 3, এরা 1s2 2s2 2p6 3s2 3p6, এরকম করতে 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 গেলে দেখা যাচ্ছে 6sটা সবার বাইরে থাকবে। দিস ইজ আউটার সেল, ক্লিয়ার, দিস ইজ আউটার সেল। তাহলে এখানে 4d, এই যে 4d বলতে কি 5 আর 4, এটাও যেহেতু ভেতরে থাকে ডি, এগুলো এই যে 5 4 5 তো ভেতরেই থাকে, 6টা তো বাইরে, সেই জন্য এটাকে বলে ইনার সেল আর এটাকে বলে আউটার সেল। ক্লিয়ার, ইনার সেল অ্যান্ড আউটার সেল। তাহলে আমার এখানে কি হচ্ছে, ইনার সেলে কি হচ্ছে, এই ইনার সেলে আমার কিন্তু কি হচ্ছে, আমার কিন্তু ডি এবং এফ এর ইলেকট্রন নাম্বার কিন্তু বাড়ছে। এখানে ডি, তারপর এফ চলে আসলো, কারণ ডিতে তো 10টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকে, এফে 14টা ম্যাক্সিমাম থাকে, তাহলে ডি এবং এফ এর ইলেকট্রনগুলো যত উপর থেকে নিচে নামছি, তার মানে কি ইনার সেলের ইলেকট্রন নাম্বারগুলো কিন্তু, ইলেকট্রন নাম্বার ইনার সেলে কি হচ্ছে, ইলেকট্রন
ইলেকট্রন নাম্বার বাড়ছে, ইনার সেলে কি হচ্ছে ইলেকট্রন নাম্বার বাড়ছে। ক্লিয়ার? এই যে ডিতে 10টা, আমরা জানি এফে 14টা, এখানে তো এফ নেই, তাহলে যত ডাউন দ্য গ্রুপ, যত নিচে নামছি তত কিন্তু আমার ইনার সেলে, ইনার বলতে ডি, এই যে ইনার সেল ইলেকট্রনগুলো কিন্তু বাড়ছে, ইলেকট্রন নাম্বার বাড়লো। ঠিক আছে, যখন ইলেকট্রনগুলো বাড়ছে তাহলে এইবার আমরা আর একটা জিনিস জানি, শেল্ডিং ইফেক্ট। শেল্ডিং, SHELDING। শেল্ডিং ইফেক্টের অর্ডারটা কি? শেল্ডিং ইফেক্ট অর্ডার, শেল্ডিং ইফেক্টের অর্ডারটা কি? শেল্ডিং ইফেক্টের অর্ডার হচ্ছে S > P > D > F। তাহলে দেখা যাচ্ছে ডি এবং এফ এটার হচ্ছে শেল্ডিং ইফেক্টটা কম, সেই জন্য আমরা সবসময় এই ডি এবং এফকে কি বলি? পোর শেল্ডিং। পোর শেল্ডিং, এটা নিয়ে একটা ভিডিও দেবো, শেল্ডিং ইফেক্ট। শেল্ডিং কথার অর্থ হচ্ছে বিকর্ষণ করা, রিপেল করা, একে অপরের ইলেকট্রনগুলোকে রিপেল করে দেওয়া, সেটাই হচ্ছে শেল্ডিং ইফেক্ট। তো সংক্ষেপে বললাম, ডিটেলসে বলবো। তাহলে এখানে একটা শেল্ডিং ইফেক্টের অর্ডার পাচ্ছি কি? S > P > D > F। তার মানে কি ডিতে তো ইলেকট্রন আছে 10টা, এফে 14টা, তাহলে এই যে ডি এবং এফ এদের কি পোর শেল্ডিং, মানে এদের শেল্ডিং ইফেক্টের ক্ষমতাটা কিন্তু কম, মানে ইলেকট্রনগুলোকে রিপেল করার। এই যে এসে যে এর তো শেল্ডিং ইফেক্ট বেশি, এখানে তো দুটো ইলেকট্রন আছে, ভালো করে এখানে তো দুটো ইলেকট্রন আছে, এই ডি এবং এফ এর মধ্যে তো বেশি ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনগুলোকে এ কী করে? রিপেল করে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে রিপেল করতে পারবে না, কেন? কারণ এটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য। কেন পড়তে পারবে না সেটা ডিটেলসে বলছি। তাহলে অ্যাকচুয়ালি শেল্ডিং কথার অর্থ হচ্ছে রিপেল করা, একে অপরকে রিপেল করবে। এখানে বাইরের যে বাইরের কক্ষপথ, আউটার সেল, এই যে আউটার সেলে যে এসে দুটো ইলেকট্রন আছে, এখানে 10টা ইলেকট্রন আছে, সাপোজ এখানে 14টা ইলেকট্রন আছে, তাহলে এই বাইরের যে দুটো ইলেকট্রন, এখানে যে দুটো ইলেকট্রন আছে, বাইরের ইলেকট্রন, আউটার সেলের ইলেকট্রন, আর এখানে ভেতরে কিন্তু আমার কি আছে? 4D 5S ভেতরে আছে, 4D এবং 5S। তাহলে 4D এবং 5S এই ভেতরে আছে, তাহলে 4D 5S এর ইলেকট্রনগুলোকে কি করবে? রিপেল করতে পারবে না। কেন রিপেল করতে পারবে না? কারণ পোর শেল্ডিং, এই তো শেল্ডিং কথার অর্থ হচ্ছে রিপেল করা, একে অপরকে বিকর্ষণ করবে, কিন্তু ডি এবং এফ তো বিকর্ষণ করতে পারবে না। তার কারণ হচ্ছে ডি এবং এফের তো বিকর্ষণ করার ক্ষমতাটাই কম, সেই কারণে এই ইলেকট্রনকে কি করবে? একে রিপেল করতে পারবে না। সুন্দর করে বলছি, আরও উপরে ছবিটা আঁকি তাহলে আরও ক্লিয়ার হবে। তাহলে শেল্ডিং ইফেক্টের অর্ডার কি? S > P > D > F। তাহলে ডি এফ এর শেল্ডিং ইফেক্ট খুব কম, এই যে, তাই এখানে লিখি, তাহলে আগে লিখি, তাহলে উপরে আবার বলছি। তাহলে এই যে ডি এফ এর শেল্ডিং ইফেক্ট, এর এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি? ডি এবং এফ এর শেল্ডিং ইফেক্ট খুব কম, খুব কম, এটাই আমরা জানি, খুব কম। মানে এই যে পোর শেল্ডিং ইফেক্ট, এই শেল্ডিং ইফেক্ট কথার অর্থ হচ্ছে বিকর্ষণ করা, ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করা। শেল্ডিং কথার অর্থই হচ্ছে ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে দেয়, কিন্তু এই ক্ষেত্রে পারে না করতে। কেন? ডি এবং এফ ইলেকট্রনের হচ্ছে শেল্ডিং ইফেক্টটা কম হওয়ার জন্য এই যে এসের দুটো ইলেকট্রনকে বিকর্ষণ করতে পারবে না। আর যখনই বিকর্ষণ করতে পারবে না, তখন এই নিউক্লিয়াসের মধ্যে একটা পজিটিভ চার্জ, আমরা জানি প্রোটন থাকে, নিউট্রনের তো 0, তাহলে প্রোটনের পজিটিভ চার্জ থাকে। তাহলে এই পজিটিভ চার্জ এই যে এখানে কি করে? এই যে বাইরের কক্ষপথের সাথে এখানে ডি, এই যে ডি এবং এফ, এখানে তো ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনগুলোকে এই বাইরের কক্ষপথের এসের যে দুটো ইলেকট্রন আছে, আর ডি এবং এফ এ ইনার অরবিটাল ইলেকট্রন আছে, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ করে দেবে। কিন্তু এই ক্ষেত্রে ডি, এফ এ কিন্তু বাইরের দুটো ইলেকট্রনকে বিকর্ষণ করতে পারবে না। যখনই বিকর্ষণ করতে পারবে না, তখন কি করবে? এই বাইরের কক্ষপথের ইলেকট্রনটা এই যে প্রোটনের সাথে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, অতিরিক্ত পরিমাণে একটা অ্যাট্রাকশন তৈরি হবে, একটা মোর অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হবে। যখনই মোর অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়ে যাবে, তখন কিন্তু বন্ড ফরমেশনে পার্টিসিপেট করবে না। আর বন্ড ফরমেশনে যদি পার্টিসিপেট না করে, তাহলে কিন্তু এই অরবিটালটা পুরো ইনার্ট হয়ে যাবে। ঠিক আছে? বন্ড ফরমেশন যখনই হবে না, তখনই কিন্তু আমার কি হবে? সেই ইনার্ট হয়ে যাবে অরবিটালটা। এবার আমি সেটা ডিটেলসে বোঝাচ্ছি। তাহলে ডি এবং এফ এর শেল্ডিং ইফেক্ট খুব কম, এটা আমরা পড়লাম।
ডি। তাহলে যদি কম হয়, এই কথাটার মানে কি, ডি এবং এফ এর ইলেকট্রন, তার মানে এটার মানে খুব কম, এর মানে কি, এর মানে হলো আউটার ইলেকট্রনকে, আউটার শেলের ইলেকট্রনকে, আউটার মানে হলো আউটার শেলের, আউটার শেল বলতে কে, এই যে লিখে দিয়েছি আউটার শেল বলে, আউটার শেলের ইলেকট্রনকে, মানে 6s, 6 হচ্ছে আউটার, এস হচ্ছে বাইরে আছে, এই এস অরবিটালের দুটো ইলেকট্রনকে আউটার শেল বলতে 6s, আউটার শেলের ইলেকট্রনকে, আউটার শেলের ইলেকট্রনকে বিকর্ষণ মানে রিপেল, আউটার শেলের ইলেকট্রনকে বিকর্ষণ করার রিপেল করার টেন্ডেন্সি কি হবে, টেন্ডেন্সি কি হবে, কমে যাবে। টেন্ডেন্সিটা কি হবে, টেন্ডেন্সি খুব কমে যাবে, এটাই বোঝাই, কমে যাবে। কেন কমে যাবে? এই কারণে, কারণ ডি এবং এফ এর বিকর্ষণ করার পাওয়ারটাই কম। এই যে শেল্ডিং ইফেক্টের অর্ডার, শেল্ডিং মানে হচ্ছে বিকর্ষণ করবে এই এসের ইলেকট্রনগুলোকে, সবসময় কি হয় শেল্ডিং ইফেক্ট এটাই বলে, আউটার অরবিটালে শেষ কক্ষপথে, বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে কি করে, রিপেল করে, বিকর্ষণ করে। কিন্তু এই ডি এবং এফ যেহেতু শেল্ডিং ইফেক্টটা কম, মানে বিকর্ষণ করার পাওয়ারটাই এদের কম, সেই জন্য এই দুটো ইলেকট্রনকে বিকর্ষণ করতে পারে না। এই যে এসের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করতে পারে না, এসের ইলেকট্রনকে যখনই বিকর্ষণ করতে পারবে না, সঙ্গে সঙ্গে এই এস কি করবে, এই নিউক্লিয়াস একেবারে সেন্টারে যে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা মোর অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়ে যায়। যখনই মোর অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়ে যাবে, বন্ড ফরমেশন হবে না। বন্ড ফরমেশন যদি না হয় তাহলে তো অরবিটালটা ইনার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেটা বোঝাচ্ছি। তাহলে ডিএফ এর শেল্ডিং ইফেক্ট খুব কম, এর মানে হলো আউটার শেলের 6s এর ইলেকট্রন বিকর্ষণ করার টেন্ডেন্সি খুব কমে যায়, ঠিক আছে। বিকর্ষণ করা কমে যায় মানে ডিএফ এর সাথে করতে পারবে না। এবার আমি উপরে আরও ডিটেলসে বলছি, এটা কমে যাবে, ঠিক আছে। এইবার সাপোজ এখানে এটা বলছি, এবার খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপ্টটা, খুবই ভাইটাল কনসেপ্টটা। চলি পেয়ার্ড, ইনার্ট পেয়ার্ড কেন বলা হয়? ইনার্ট কথার অর্থ হচ্ছে বন্ড ফরমেশনে পার্টিসিপেট করে না, তার মানে কি নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। পেয়ার মানে কি, এস অরবিটালের সাথেই তো হয়, তাহলে এস অরবিটালে তো দুটো ইলেকট্রন থাকে, তাহলে এস অরবিটালে একটা পেয়ার তৈরি হয়, ঠিক আছে, সেটাই ব্যাপারটা। তাহলে এখানে এবার আমি ডিটেলসে বলছি ব্যাপারটা কি। তাহলে আগে চিনতে হবে যে আউটার শেল কোনটা, ইনার শেল কোনটা। সবসময় আউটার শেলের সাথে ইনার শেলের একটা ইফেক্ট হয়, যেটাকে আমরা শেল্ডিং ইফেক্ট পড়েছি, তো সেটাই এখানে ডিটেলসে বলছি। এবার ব্যাপারটা বোঝা গেল। তাহলে উপর থেকে যত নিচে নামবো, ডাউন দ্য গ্রুপ, তত কিন্তু ডি এবং এফ এর ইলেকট্রন নাম্বার কিন্তু বাড়তে থাকবে। যতই ইলেকট্রন নাম্বার যখনই বাড়বে, ইলেকট্রন নাম্বার বাড়ার সাথে সাথে আমার শেল্ডিং ইফেক্ট তো আবার কম ডিএফ এর। তাহলে শেল্ডিং ইফেক্ট মানে হচ্ছে বিকর্ষণ করা, বিকর্ষণ করতে পারবে না, ওদের পাওয়ারটাই কম। তো ডি কমা এফ এর শেল্ডিং ইফেক্টটা যেহেতু কম, তাহলে বিকর্ষণ পাওয়ার ক্ষমতাটাও কম। আর বিকর্ষণ করতে যদি না পারে, তখন ওই এসের ইলেকট্রনগুলো কি করবে, বাইরের কক্ষপথের যে এসের ইলেকট্রন ও সেন্টারে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ থাকে, প্রোটন থাকে, তার সাথে একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়ে যায়। যখনই একটা মোর অ্যাট্রাকশন ফোর্স তৈরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু বন্ড আর ফরমেশন করতে পারবে না, পার্টিসিপেটই করতে পারবে না, তখনই কিন্তু ইনার্ট হয়ে যাবে ওই এস অরবিটালের দুটো ইলেকট্রন। তাহলে আমি বোঝাচ্ছি এবার। তাহলে ব্যাপারটা কি, তাহলে এরকম আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে আমাদের সেন্টারে প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে এটা হচ্ছে আমি পজিটিভ চার্জ হলো নিউক্লিয়াসের পজিটিভ চার্জ প্রোটন, নিউট্রন তো নিউট্রাল, ওটা ধরলাম না। আর এখানে কি আছে, অরবিটাল, এগুলো শেল, একটা শেল, দুটো শেল, তিনটে শেল, চারটে, পাঁচটা, ছটা, এই যে 6 নম্বর শেল, 6 নম্বর শেল। তাহলে 6 নম্বর শেলে কে ছিল, 6s, এই যে 6s, এটা ছিল 6 নম্বর শেলে, তাই না। এখানে দুটো ইলেকট্রন 6s2 ছিল, এই যে দুটো ইলেকট্রন, এইটাকে বাইরের কক্ষপথ ভ্যালেন্স শেল বলা হয়। বাইরের কক্ষপথ কেন, এই যে 6 শেলটা বাইরে আছে, একেবারে বাইরে। আর এখানে কি আছে ভিতরে, এখানে আমার ছিল 5d
আর এখানে ধরলাম 4f এই যে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে তো মোর ইলেকট্রন, এখানে 10টা ইলেকট্রন থাকে, এখানে 14টা ইলেকট্রন থাকে, তাহলে এটা তো প্রোটন। তাহলে ব্যাপার হচ্ছে এই যে দুটো ইলেকট্রন বাইরের কক্ষপথের ইলেকট্রন আর এই যে এফ, এরা কি করে, এরা এদেরকে এই যে ইনার অরবিটালের ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথের ইলেকট্রনকে রিপেল করে দেয়। এটা হচ্ছে শেল্ডিং এফেক্ট। এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনটাকে কি করবে, রিপেল করে দেবে। রিপেল করবে মানে কি, বিকর্ষণ করে দেবে। কিন্তু এই ক্ষেত্রে পারে না করতে। কেন? কারণ এদের তো শেল্ডিং ইফেক্টটা কম। তাহলে এই ইলেকট্রনগুলো যদি একে রিপেল করতে না পারে, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হচ্ছে না, বিকর্ষণ হচ্ছে না, তাহলে এ দূরে সরবে না, এর মধ্যে বিকর্ষণ হচ্ছেই না, কারণ এদের শেল্ডিং ইফেক্টটা কম। শেল্ডিং ইফেক্টের অর্ডারটা কি আবার লিখছি, শেল্ডিং ইফেক্ট অর্ডার এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এ। তাহলে শেল্ডিং ইফেক্টের অর্ডার, তাহলে এই যে ডি পোর শেল্ডিং, এর মধ্যে শেল্ডিং, শেল্ডিং কথার অর্থ কি, বিকর্ষণ। শেল্ডিং কথার অর্থ কি, বিকর্ষণ, রিপেল, বিকর্ষণ, বিকর্ষণ করার ক্ষমতা। তাহলে আমার নিয়ম হচ্ছে এই যে ইনার অরবিটালের ইলেকট্রনগুলো আউটার অরবিটালের ইলেকট্রনটাকে বিকর্ষণ করে দেবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এখানে কিন্তু যেহেতু এই বিকর্ষণ করার ক্ষমতাটাই তো কম, এই যে ডি এফ অরবিটাল আমার এসে গেছে, যত উপর থেকে নিচে নেমেছি, তাহলে এই যে এর বাইরের এই ইনার অরবিটালের যে 14টা 10টা ডি এবং এফ এর ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে আউটার কক্ষপথের এই এস এর ইলেকট্রনকে বিকর্ষণ করতে পারে না, পারবেই না, কারণ বিকর্ষণ করার ক্ষমতাটাই কম। এখানেই বুঝতে হবে কনসেপ্টটা, এই ইলেকট্রনগুলোর বিকর্ষণ করার ক্ষমতাটাই কম। কেন? এফ এবং ডি এর শেল্ডিং এফেক্টটা কম, বিকর্ষণ করার ক্ষমতাটাই কম। সেই কারণে এই ইলেকট্রনগুলো ইনার অরবিটালের ইলেকট্রনগুলো 4f 5d অরবিটালের ইলেকট্রনগুলো এই বাইরের কক্ষপথের দুটো ইলেকট্রনকে কিন্তু বিকর্ষণ রিপেল করতে পারবে না, রিপেল করতে পারবে না, রিপেল করতে পারবেই না। তাহলে রিপেল যদি করতে না পারে, এর মতো বসে থাকবে এই জায়গায়, এরাও এই জায়গায় বসে থাকবে, তাহলে কি হবে, তখন সঙ্গে সঙ্গে এই আউটার অরবিটালের ইলেকট্রন, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, তাহলে তখন কি করবে, যখন এ রিপেল করতে পারেনি, সঙ্গে সঙ্গে আউটার অরবিটালের দুটো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ ইলেকট্রন আর এই যে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ প্রোটন রয়েছে এখানে পজিটিভ, এর সাথে কি হবে, এর সাথে এই প্রোটনের সাথে একটা মোর অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়ে যাবে। কারণ এরা তো রিপেল করতে পারেনি, তাহলে এর জায়গায় বসে আছে ইলেকট্রন, আউটার কক্ষপথের ইলেকট্রন, এটা ইনার সেলের ইলেকট্রন, যেহেতু এদের শেল্ডিং ইফেক্টটা কম, এখানে তো চলে এসেছে এফ আর ডি, তাহলে এফ ডি এর শেল্ডিং ইফেক্টটা কম, তাহলে শেল্ডিং ইফেক্টটা কম হওয়ার জন্য কি এরা বিকর্ষণ করতে পারছে না, পারবে না, এই ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথের এসের 6s এর ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করতে পারবে না। বিকর্ষণ করতে যদি না পারে তখন কি হবে, এর জায়গায় বসে থাকবে, এখানে বসে থাকবে, এই যে ইলেকট্রনটা তখন কি করবে, 6s এর যে আউটার সেলের যে দুটো ইলেকট্রন, সেটা হচ্ছে আউটার সেলের ইলেকট্রন নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ চার্জ আছে মানে প্রোটন, তার সাথে একটা মোর অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকশান নিউক্লিয়াসের মধ্যে কি হবে, এই নিউক্লিয়াসের মধ্যে কি হবে, নিউক্লিয়াসের মধ্যে কি হবে, মোর অ্যাট্রাকশান তৈরি হবে, মোর অ্যাট্রাকশান তৈরি হবে। যখনই মোর অ্যাট্রাকশান, তাহলে এখান থেকে কি তৈরি হয়ে গেল, মোর অ্যাট্রাকশান কোথায় তৈরি হলো, নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে আমার মোর অ্যাট্রাকশান তৈরি হয়ে গেছে, কার সাথে, আউটার অরবিটাল এই যে 6s এর দুটো ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রনের সাথে আমার নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ চার্জ প্রোটন আছে তার সাথে বাইরের কক্ষপথের একটা মোর অ্যাট্রাকশান তৈরি হয়ে গেছে, মোর অ্যাট্রাকশান। যখনই কেন তৈরি হলো, কারণ এদের তো বিকর্ষণ করার ক্ষমতাটাই কম, যদি বিকর্ষণ করে দিত, বিকর্ষণ করলে কি হয়, বিকর্ষণ করলে এ এতটা ডিস্টেন্সে চলে যেত, তাহলে তখন কিন্তু আবার অ্যাট্রাকশন কমে যেত, কিন্তু এ পারবে না, এটাই হচ্ছে কনসেপ্ট। এই ডি এবং এফ কিন্তু বিকর্ষণ করতে পারবে না, কেন, এদের শেল্ডিং, বিকর্ষণ করার ক্ষমতাটা, শেল্ডিং মানে কি, বিকর্ষণ করার ক্ষমতা, তাহলে এরা কিন্তু বিকর্ষণ করার ক্ষমতায় বিকর্ষণ করতে পারবে না 6sকে, কেন, এই শেল্ডিং বাইরে রয়েছে, এদের একদম কম সব থেকে পোর শেল্ডিং, তাহলে এ যখন বিকর্ষণ করতে পারছে না, তাহলে এর মতো বসে আছে, তখন কি করবে, এ কিন্তু ইজিলি এর নেগেটিভ চার্জ আর এই প্রোটনের আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন রয়েছে তার পজিটিভ চার্জ, এর মধ্যে একটা মোর বিকর্ষণ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ অ্যাট্রাকশন হবে, তাহলে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি করে দেবে, তাহলে মোর অ্যাট্রাকশন তৈরি হবে এখানটায়। যখনই মোর অ্যাট্রাকশান তৈরি হবে, অ্যাট্রাকশান তৈরি হওয়ার সাথে সাথে কী হবে, অ্যাট্রাকশান যদি মোর হয়ে যায়, এর ফলে কী হবে, অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে কী হবে, অ্যাট্রাকশান ফোর্স বেশি হয়ে গেলে
বন্ড ফরমেশনে পার্টিসিপেট করবে না। বন্ড ফরমেশনে এই যে দুটো ইলেকট্রন এ কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। ইলেকট্রন না হলে কি বন্ড হয়? এই যে একটা বন্ড, এই যে দুটো পুটলি মারি, এগুলোকে কি বলে? ইলেকট্রন। তাহলে মাঝখান দিয়ে পেটটা যদি জুড়ে দিই, দিস ইজ সিঙ্গেল বন্ড। তাহলে অ্যাকচুয়ালি একটা বন্ড ফরমেশন হয় দুটো ইলেকট্রন দিয়ে, কিন্তু এই ইলেকট্রনটা হায়ার এনার্জি, হায়ার অ্যাট্রাকশন ফোর্স তৈরি করে দিয়েছে এই যে দুটো ইলেকট্রন। তাহলে একটা বন্ড মানে কি? টু ইলেকট্রন। এই যে ছোটো পুটলিগুলোকে কি বলে? ইলেকট্রন বলে। তাহলে মাঝখান দিয়ে পেটটা জুড়ে দিলে একটা সিঙ্গেল বন্ড হয়। তাহলে একটা সিঙ্গেল বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন থাকে। তাহলে এই ইলেকট্রনটা এর সাথে অতিরিক্ত কিন্তু একটা ফোর্স তৈরি করে দিয়েছে। আর যখনই অতিরিক্ত ফোর্স তৈরি হয়ে যাবে তখন কিন্তু ওই ইলেকট্রনগুলো কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তার মানে কি? ইলেকট্রনগুলো নষ্ট হয়ে গেছে মানে কি? ইলেকট্রনগুলো অতিরিক্ত এনার্জি ফরমেশন হয়ে গেছে, তাহলে কি? ইলেকট্রনটা নষ্ট হয়ে গেছে। এই যে দুটো ইলেকট্রন নষ্ট হয়ে গেছে, ইনার্ট হয়ে গেছে, দুটো ইলেকট্রন ইনার্ট হয়ে গেছে। যখনই ইনার্ট হয়ে যাবে, ইলেকট্রন নেই, তাহলে তো বন্ড ফরমেশন হবে না। এর ফলে বন্ড ফরমেশন হবে না, বা বন্ড ফরমেশন এর ফলে বন্ড ফরমেশন হবে না। আর বন্ড যদি ফরমেশন না হয়, বন্ডের মধ্যে তো ইলেকট্রন থাকে। এই যে বন্ড, এই বন্ডের মধ্যে কটা ইলেকট্রন আছে? 2 ইলেকট্রন। তাহলে বন্ডটাই যদি গঠিত না হয়, তাহলে ইলেকট্রন তো থাকবেই না। তাহলে এই যে দুটো ইলেকট্রন ইনার্ট হয়ে গেল। ইনার্ট পেয়ার কেন বলে? পেয়ার কেন বলে? এই যে পেয়ার মানে কি? 2। তাহলে কোন অরবিটালের ক্ষেত্রে কেসটা করছে? এস অরবিটালে কটা ইলেকট্রনের? দুটো ইলেকট্রনের। আর এস অরবিটালে দুটো ইলেকট্রনই থাকে। তাহলে দুটো ইলেকট্রনের পেয়ারিং হচ্ছে। একটা অরবিটালে দুটো মানে 2 মানে পেয়ার। সেই জন্য দুটো ইলেকট্রন যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেহেতু বন্ড ফরমেশন করতে পারছে না। তাহলে মোর অ্যাট্রাকশন যখনই তৈরি হয়ে যাবে, তখন কিন্তু তার ফলে আমার বন্ড ফরমেশন হবে না। মানে ইলেকট্রন আর নেই। ইলেকট্রন যদি থাকে তবেই বন্ডটা ফরমেশন হয়, কিন্তু ইলেকট্রন যদি না থাকে তাহলে তো বন্ড ফরমেশন হবে না। কেসটা এরকম। তাহলে এই যে দুটো ইলেকট্রন যে আমার কি হলো? নষ্ট হয়ে গেল, তার ফলে কি হলো? বন্ড ফরমেশন হলো না। তাহলে বন্ড ফরমেশন না হলে কি? তাহলে ইনার্ট হয়ে গেল জিনিসটা, এবং ইলেকট্রনও নেই। পেয়ার মানে কি? ওই যে দুটো ইলেকট্রন পেয়ার ইনার্ট হয়ে গেছে, এই যে একটা ইফেক্ট পড়লো, এর ফলে ইনার্ট পেয়ার হলো। এই পর্যন্ত ইনার্ট পেয়ার হলো। ইফেক্টটা কি? এইবারে ইফেক্টটা বোঝাচ্ছি। ইফেক্ট তাহলে আলটিমেটলি ইফেক্টে বলছি, আলটিমেটলি আমরা বলতে পারি 2s মার্কেটে আর নেই। 2s মার্কেটে আর নেই। এই 6s এর যে দুটো ইলেকট্রন মার্কেটে আর নেই। ওই দুটো ইলেকট্রন তো নষ্ট হয়ে গেছে, সেই কারণেই তো বন্ডটা তৈরি হয়নি। তাহলে 2 ইলেকট্রন নষ্ট হয়ে গেছে। আমরা লিখতে পারি কি? তাহলে আমি এই পর্যন্ত ইনার্ট পেয়ার হলো, এই পর্যন্ত কি হলো? ইনার্ট পেয়ার হলো। যখনই আমার বন্ড ফরমেশন হলো না, এই যে বন্ড ফরমেশন হলো না, তার মানে কি? 2 ইলেকট্রন নষ্ট হয়ে গেছে। একদম পুরো খাস বাংলায়, দুটো ইলেকট্রন নষ্ট হয়ে গেছে। বন্ড ফরমেশন হয়নি মানে কি? কোনো ইলেকট্রন নেই, নষ্ট হয়ে গেছে। তাহলে কি হলো? ইনার্ট হলো প্রথম কথা। ইনার্ট কটা ইলেকট্রন? দুটো। এটুকু বললাম, ইনার্ট পেয়ার হলো। ইফেক্টটা কি? তাহলে দুটো ইলেকট্রন নেই, কিন্তু ওই যে 6s এর দুটো ইলেকট্রন, ওই এসের দুটো ইলেকট্রন S2 নেই। এই যে দুটো ইলেকট্রন নেই। তাহলে আমরা এই গ্রুপ 13 ক্ষেত্রে কি জানি? ইলেকট্রন বিন্যাস করলে আউটার সেলে লাস্ট কক্ষপথের আমরা কি জানি? NS2 NP1। তাহলে এটা 2 আর 1 3 দুরকম যোজ্যতা শো করে ভ্যালেন্সি। এই যে 2 আর 1 3, এটা ইফেক্ট হচ্ছে EFFECT ইফেক্ট হচ্ছে 2 আর 1 3। আর একটা ভ্যালেন্সি শো করে কত? সাপোজ এই 2টা করবে না, 2টা কি আর করতে পারবে? এই 2টা কিন্তু করতে পারে না। তাহলে পড়ে থাকে কি? 1। এই দুটো ইলেকট্রন কেন করতে পারে না? এই যে ডিউ টু ইনার্ট, এ তো নষ্ট হয়ে গেছে। হাই মোর অ্যাট্রাক্টার, এই যে এই দুটো ইলেকট্রন এর সাথে কিন্তু একটা মোর অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হলেই সেখানে কিন্তু আর কোনো বন্ড তৈরি হবে না। আর বন্ড যদি তৈরি না হয়, সেখানে তো ইলেকট্রন নেই। কোন ইলেকট্রনটা নেই? এই যে এসের ইলেকট্রনটা নেই। এই যে বাইরে এস ছিল, কারণ ইলেকট্রন বিন্যাস করার পরে দেখেছি 6s2। তাহলে এই এসের ইলেকট্রনটা কিন্তু আমার মোর অ্যাট্রাকশন ফোর্স তৈরি করেছে কার সাথে? আমাদের সেন্টারে নিউক্লিয়াসের পজিটিভ চার্জের সাথে। এই যে মোর অ্যাট্রাকশন ফোর্স তৈরি করেছে। মোর অ্যাট্রাকশন ফোর্সের ফলে কী হবে? বন্ড ফরমেশন হবে না। বন্ড মানেই তো দুটো ইলেকট্রন। তাহলে ওই যে দুটো ইলেকট্রন নষ্ট হয়ে গেল, এই যে সেই দুটো ইলেকট্রন নিষ্ক্রিয় হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে পড়ে থাকলো কি? শুধুমাত্র NP1। তাহলে এটাই হচ্ছে তোমার 1। এই কারণে এই যে এস অরবিটালটা এই যে নিচের 3টে এলিমেন্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেই জন্য যখন ডাউন দ্য গ্রুপ কি হয়? ডাউন দ্য গ্রুপ সবসময় +1
+1 অক্সিডেশন স্টেট, মানে যারা নিচের দিকে এলিমেন্টগুলো থাকে তাদেরকে বৃদ্ধি পায়। যেমন আমরা পড়েছি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে এই যে নিচের দিকেই তো আমার এইটা থাকে, নিচের দিকে সব এই দুটো ইলেকট্রন মার্কেট থেকে আউট হয়ে যায়। সেই জন্য আমরা কি জানি, যত নিচের দিকে নামা যায় তত +1 অক্সিডেশন স্টেট মোর স্টেবল হয়ে যায়। কেন? এই যে দুটো ইলেকট্রন ইনার্ট হয়ে যায়। তাহলে এটা একটা ইফেক্ট। এই যে ইফেক্টটা পড়ছি আমরা, ইফেক্ট দুরকম যোজ্য, একটা 3 একটা 1। এই যে কেন 1 হয়? এই যে দুটো ইলেকট্রন ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য হাওয়া মার্কেট থেকে, তাহলে পড়ে থাকলো কি, শুধুমাত্র এই তিনটের মধ্যে পড়ে থাকলো। এবং যত নিচের দিকে নামি তত আমার কিন্তু এফ এবং ডি অরবিটাল বাড়তে থাকে। বাড়ার সাথে সাথে তাদের মধ্যে কি হয়, এই +1 অক্সিডেশন স্টেট মোর স্টেবল হয়ে যায়। এই তখন তার এস থাকে না, এস থাকবে না। যত এফ ডি চলে আসবে তত এস থাকবে না। সেই জন্য আমরা লিখি +1 অক্সিডেশন স্টেট, ওই তিনটের ক্ষেত্রে যত উপর থেকে নিচে নামবে তত বাড়বে। এটাই হলো এফেক্ট। তাহলে এটা হলো ইনার্ট পেয়ার উপরের কেসটা, আর অক্সিডেশন নাম্বারের যে ব্যাপারটা বুঝিয়ে দিলাম এটা হলো এফেক্ট। কনসেপ্ট ক্লিয়ার তো? কেউ মিস করবে না, পুরো 100% ক্লিয়ার। ঠিক আছে, এরকম ছোটো ছোটো কনসেপ্ট আমি দেবো, তো প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, এটা রিকোয়েস্ট।